দেশের পথে প্রধানমন্ত্রী, বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের। বাধ্যতামূলক হচ্ছে জাতীয় পরিচয়পত্র নবায়ন। মেয়াদ শেষের আগেই কমিটি ভাঙছে ইসলামী আন্দোলন। ৪৮টা দেশের সাথে সাংস্কৃতিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে, জানালেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী। বেনাপোলের সীমান্তে ১৩ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক। সুনামগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন। জার্মানিকে হারানোর উল্লাসে দেশজুড়ে জাতীয় ছুটি ঘোষণা ইকুয়েডরের। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীনে ইকোনমিক করিডোরের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়। আজ অনুষ্ঠিত বৈঠকের পর এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। মাহাদি আমিন বলেন, বৈঠকে বাংলাদেশ থেকে মিয়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডোর তৈরির প্রস্তাব এসেছে। এক ইকোনমিক করিডোরের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের অর্থনীতির ব্যাপ্তি বাড়ানো, ট্রানজ্যাকশন বাড়ানো এবং মাল্টি মডারেল ট্রান্সপোর্টকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। স্থানীয় সময় সকাল 10টায় বেইজিংয়ের গ্রেট হল অব পিপলে অবস্থিত প্রেসিডেন্ট কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সফরের শেষে স্থানীয় সময় বিকেল 5টায় বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় তার ও সফর সঙ্গীদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। জাতীয় পরিচয়পত্র নবায়ন বাধ্যতামূলক করার কথা ভাবছে নির্বাচন কমিশন। এনআইডির মেয়াদ 15 বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে। ইসি সূত্রগুলো জানিয়েছে, আইন ও বিধিমালায় এনআইডি নবায়নের বিষয়টি থাকলেও তা বাধ্যতামূলক করা হয়নি। তবে বিষয়টি এখন বাধ্যতামূলক করা জরুরি হয়ে পড়েছে। ইসি কর্মকর্তারা বলছেন, 15 বছর দীর্ঘ সময়। এই সময়ের মধ্যে মানুষের চেহারায় অনেক পরিবর্তন আসে। অনেকে ইচ্ছাকৃত পরিবর্তন করেন, অনেকেই সার্জারির মাধ্যমে জেন্ডার চেঞ্জ করেন। আবার মানুষের আঙুলের ছাপেরও পরিবর্তন আসে কোয়ালিটি কমে যাওয়ার মাধ্যমে। ব্যক্তির পরিচিতি নিশ্চিত করতে এমন ক্ষেত্রে নানা জটিলতার সৃষ্টি হয়, তাই নবায়ন বাধ্যতামূলক করার আলোচনা চলছে। ইসি কর্মকর্তারা বলছেন, বিষয়টি নথিতে উত্থাপন করা হচ্ছে, কেননা বিধিতে আছে। তবে সেখানে ফি নির্ধারণের বিষয় আছে। ফি ছাড়াই করা যায় কিনা সেটাও ভাবা হচ্ছে, কেননা 15 বছরে কেউ দাড়ি রাখতে পারেন, কারো চেহারায় অন্য পরিবর্তন আসতে পারে, কাজেই অসাধু উপায় অবলম্বনের একটা সুযোগ থেকে যায়। সাধারণত মানুষ এনআইডি নষ্ট বা পুরাতন হয়ে গেলে নিজ থেকেই নতুন এনআইডির জন্য আবেদন করেন। এক্ষেত্রে ফি কিছুটা বেশি। প্রথমবার আবেদনের ক্ষেত্রে সাধারণ হলে 200 টাকা, জরুরি হলে 300 টাকা। দ্বিতীয়বার আবেদন করলে সাধারণ 300 টাকা ও জরুরি 500 টাকা। আর পরবর্তী যে কোনোবার সাধারণ আবেদনের জন্য 500 টাকা এবং জরুরি হলে 1000 টাকা ফি নির্ধারণ রয়েছে। এক্ষেত্রে 2 ধরনের অসুবিধা আছে। প্রথমত, হারানো বা নষ্ট হওয়ার জন্য নতুন এনআইডি পেতে যে আবেদন করা হয়, সেজন্য এনআইডির তথ্যে কোনো পরিবর্তন হয় না, টাকাও লাগে বেশি। দ্বিতীয়ত, নবায়ন করা হলে ছবি, আঙুলের ছাপ, আইরিশের মতো তথ্যে পরিবর্তন হয়। সময়ের সঙ্গে সঙ্গে ব্যক্তির পরিচয় যাচাই আরও সহজ হয়, টাকাও লাগে কম। কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হতে এখনও প্রায় 6 মাস বাকি। তবে এর আগেই কমিটি ভেঙে মহাসচিব সহ স্থানীয় পদগুলোই রদবদল আনতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে দলীয় পর্যালোচনা ও স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের কেন্দ্রীয় কমিটি আগাম পুনর্গঠনের পথে হাঁটছে। এ বিষয়ে আগামীকাল শনিবার অনুষ্ঠেয় দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে মজলিসে শুরার বৈঠকে সিদ্ধান্ত হতে পারে। দলীয় একাধিক সূত্রের বরাত দিয়ে প্রথম আলো এই তথ্য জানাচ্ছে। ৪৮টি দেশের সাথে সাংস্কৃতিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে। সংস্কৃতি নতুন মাত্রায় এগিয়ে নেওয়া হবে বলে জানান সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। আজ ঝিনাইদহের জেলা প্রশাসক ও জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার ব্যর্থ হতে আসেনি। ব্যর্থতার সকল জায়গা চিহ্নিত করে জঞ্জাল পরিষ্কার করে নতুন বাংলাদেশ গঠন করা হবে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের মিলনায়তনে সকল সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন। এ সময় জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এম মজিদ, পুলিশ সুপার আশিস বিন হাসান, জেলা কালচারাল অফিসার জসিমউদ্দিন সহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে 13টি স্বর্ণের বারসহ শাহাব উদ্দিন সর্দার নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। এ সময় একটি পাচার কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। বৃহস্পতিবার দিবাগত ভোর 4:30টার দিকে যশোর বেনাপোল মহাসড়কের গদখালি বাজার এলাকা থেকে তাকে আটক করে যশোর ব্যাটালিয়ন 49 বিজিবির বেনাপোল বিওপির একটি টহল দল। কোমরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা 13টি স্বর্ণের বারের মোট ওজন 1 কেজি 158 গ্রাম। উদ্ধারকৃত এই স্বর্ণের আনুমানিক মূল্য 2,41,46,750 টাকা। বিজিবি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি জানান, ঢাকার সাইদাবাদ এলাকা থেকে স্বর্ণের বার সংগ্রহ করে সীমান্ত পথে ভারতে পাচারের উদ্দেশ্যে পুটখালি এলাকায় যাচ্ছিলেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। সুনামগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন করা হয়েছে। র্যালি, আলোচনা সভা এবং বেলুন উড়িয়ে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করেছে জেলা প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। আলোচনা সভা শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদক বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। নিউ জার্সিতে ই গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল জার্মানি ও ইকুয়েডর। মেটলাইফ স্টেডিয়ামে 2 মিনিটে লেরয় সানের গোলে এগিয়ে যায় 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 5 মিনিট পর নিলসন আঙ্গুলো সমতা ফেরান। দ্বিতীয়ার্ধের শুরুতে জার্মানি একটি পেনাল্টিও পেয়েছিল, কিন্তু ভিএআরে তা বাতিল হয় আক্রমণটি বিল্ড আপের সময় ফাউলের কারণে। 77 মিনিটে গাঞ্জালো প্লাতার গোলে জয় ছিনিয়ে নেয় দক্ষিণ আমেরিকার দল। এই জয়ে 8টি তৃতীয় সেরা দলের একটি হয়ে নকআউটে খেলা নিশ্চিত করেছে ইকুয়েডর। ইকুয়েডরিয়ান সরকারের সোশ্যাল মিডিয়া চ্যানেলের এক বিবৃতিতে জার্মানির বিপক্ষে জয়কে ঐতিহাসিক আখ্যা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে, দেশের গর্ব ও ঐক্যের এই মুহূর্ত উদযাপনে সরকারি ও বেসরকারি খাতের সবাইকে ছুটি দেওয়া হলো। প্রেসিডেন্ট নোবোয়া সেলেকে নিয়ে মেটলাইফ স্টেডিয়ামে থেকেই দলের খেলা দেখেছেন। 2-1 গোলে জয়ের পর তিনি স্টেডিয়াম বক্সে উদযাপনের ভিডিও পোস্ট করেন। সংবাদপত্র এল কোমার্সিও তার উদ্ধৃতি দিয়ে লিখেছে, আমি খেলোয়াড়দেরও কোচকে ধন্যবাদ জানাই। অনেক সমালোচনা, অপমান সত্ত্বেও এবং যে কঠিন মুহূর্তে তারা মুখোমুখি হয়েছিল সেগুলো সামাল দিয়েছে এবং পুরো দেশের জন্য এই বিশাল আনন্দ নিয়ে এসেছে। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।